হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিতে পারেন, তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে। পরাণ পিয়া, পার্ট 33, লেখা রাবেয়া সুলতানা। নানান রকম খাবারের আয়োজন করা হয়েছে নিবিড়ের বাড়িতে। এতিমখানার বাচ্চাদের নিমন্ত্রণ করা হয়েছে, সাথে আত্মীয় স্বজনদের। মোশাররফ হোসেন চাইছেন প্রিয়তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে। নিবিড়ের চার ফুপু, চাচা, চাচি মিলে সবাই এসেছে। শুধু তার ছোট চাচাই নিখোঁজ, তাই তিনি নেই। বাকিরা নিচে বসার ঘরে আড্ডা জমিয়েছে। সালমা বেগম আর মোশাররফ হোসেন এসে, আজ তোমাদের জন্য একটা বড়সড় সারপ্রাইজ আছে। নিবিড়ের বড় ফুপু রোকসানা বেগম বললেন, ভাই, তোর ছেলেটাকে তো এখনো দেখলাম না, তোর সারপ্রাইজ তো পরের কথা। নিবিড়ের মেজ ফুপু বলল, ভাই, তোর ছেলে বড় বিজনেসম্যান বুঝলাম, তাই বলে আমাদের সাথেও দেখা করা যায় না নাকি? আমাদের ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে হবে। সালমা বেগম মুচকি হেসে, মেজো আপা, তুমি ভালো করেই জানো আমার ছেলেটা এইসব পছন্দ করে না, সব সময় নিজের মতোই থাকে। আমি আর তোমার ভাই আসছি সেই ব্যাপারে কথা বলতে। নিবিড়কে আমি ডেকে আসছি, একটু আগেও রেডি হচ্ছে। তোমাদের যে সারপ্রাইজ দেওয়ার কথা বলেছে সেটা দেখার জন্যও তো ওয়েট করতে হবে, তাই না? সবাই চুপ করে আছে। কিছুক্ষণ যেতেই নিবিড় সাদা পাঞ্জাবি পরে নেমে এসে, কেমন আছো সবাই, বড় ফুপুর কাছে এগিয়ে এসে সালাম করে, বছরের এই একটা দিন তোমাদের সবাইকে কাছে পাই। সবাই নিবিড়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করলো সাদা শাড়ির মাঝে গোল্ডেন কালারের পাড়ি, গায়ে সোনার গহনা একটা মেয়ে নেমে এসে মোশাররফ হোসেন আর সালমা বেগমকে সালাম করলো। দাদিকেও সালাম করতেই, কিরে পিউ, আজ দেহি তোরে চাঁদের লাহান লাগতেছে। আমার নাতি দেখলে তো চোখই ফিরাইব না, দেওলা হইয়া যাইব। দাদি, তোমার নাতি তো দেওয়ানা হবে না, কারণ সে তো আমার দিকে একবারে জন্য চোখ দেয় না। ওই যে দেখো, সবার সামনে থেকেও কিভাবে কথা না বলে চুপচাপ হয়ে এক পাশে বসে ফোন টিপছে। মনে হচ্ছে ফোনই তার ঘরের বউ। নিবিড়ের দাদি হাহা করে হাসি দিয়ে, আচ্ছা, আমি ওরে পাইলে পরে বকে দিমুনি। তুই সবাইরে যাইয়া সালাম খান কইরা ফেল। সবাই কেমনে চাইয়া আছে। প্রিয়তা সবাইকে সালাম দিয়ে দাঁড়াতেই মোশাররফ হোসেন প্রিয়তার কাঁধে হাত রেখে, তোদের সারপ্রাইজ, আমার ঘরের লক্ষ্মী। নিবিড়ের বড় ফুপু দাঁড়িয়ে, লক্ষ্মী মানে? ভাই, তুমি এইসব কি বলতেছ? আমি ঠিক বলছি, ও নিবিড়ের বউ। সবাই অবাক হয়ে, নিবিড় বিয়ে করলো কবে? আমরা কেউই জানি না, নাকি তোমরা আমাদের জানানোর প্রয়োজন মনে করনি? নিবিড় কিছু না বলেই চুপচাপ নিচের দিকে তাকিয়ে ফোন টিপেই যাচ্ছে। নিবিড়ের ছোট ফুপুও এবার চুপ করে থাকলো না, তিনিও দাঁড়িয়ে, ভাই, মেয়ের বংশ পরিচয় কি? বাবা কি করে? নিবিড়ের মতো বড় বিজনেসম্যান নাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার? মোশাররফ হোসেন বোনদের কি বলবে বুঝতে পারছে না। সবাই এখন একে একে দাঁড়িয়ে প্রশ্ন করতে শুরু করলো মোশাররফ হোসেনকে। তিনি এর থেকে ওর থেকে এর মুখের দিকে তাকিয়েই আছে। তিনি জানতেন প্রিয়তাকে নিয়ে সবাই আঙ্গুল তুলবে, তাই তিনি এতদিন বাড়িতেও ঘটা করে কাউকে কিছু বলেনি। মোশাররফ হোসেন চেয়েছিলেন যেদিন নিবিড় মন থেকে এসে বলবে বাবা, প্রিয়তাকে সবার সামনে আনা দরকার, সেদিনই তিনি আনুষ্ঠানিকভাবে নিয়ে আসবেন। কারণ তিনি বিয়ের দিন ভোর রাতে নিবিড়ের বলা সব কথাই শুনেছিলেন।
ফজরের নামাজ আদায় করে তিনি যখন মসজিদ থেকে ফিরছিলেন তখন নিবিড় বলছিল, আমার পরিচয় আপনি কারোর সামনেই দিতে পারবেন না এবং সবার সামনে নাটক করার বিষয়টাও। কিন্তু আজও কি নিবিড় চুপ করে থাকবে? প্রিয়তা কি সত্যি আমার ছেলের মনে কোনো জায়গা তৈরি করতে পারেনি? ভাই, তোমার মুখে কি কোনো কথা নাই? বড় বোনের কথা শুনে হকচকিয়ে ওঠে। দেখ, তোরা সবাই মিলে যেভাবে শুরু করেছিস এইটা ঠিক নয়। মেয়েটা যেখান থেকে আসুক না কেন, ও এখন নিবিড়ের বিয়ে করা বউ, আমার ঘরের লক্ষ্মী। তোরা জানিস না, আমার ঘরের লক্ষ্মী শিক্ষিত এবং আত্মমর্যাদার অধিকারী। নিজে কষ্ট পেলেও সবাইকে হাসি মুখে ভালোবেসে যায়। ভাই, এ যুগে ইমোশনাল দিয়ে চলে না। আমার তো মনে হয় নিবিড় এই মেয়েকে মোটেও পছন্দ করে না। আমি অনেকক্ষণ থেকেই খেয়াল করেছি মেয়েটার দিকে তো নিবিড় আর চোখেও একবারও তাকায়নি। আর যা সেজেছে ভূতের মতো। ভাই, এসব সাজ নিবিড়ের মায়ের কালেই চলে এসেছে, এখন আর না। আমাদের নিবিড় যেমন স্মার্ট, তারও দরকার ছিল একটা মডার্ন মেয়ে, যে কিনা নিবিড়ের সাথে ভালো মানাতো। কথাগুলো শুনে প্রিয়তার নিচের দিকে তাকিয়ে কাঁদছে আর বারবার নিজের চোখের পানিগুলোকে মুছে নিচ্ছে। এনাফ ইজ এনাফ। তোমাদের কাছ থেকে আমি মডার্ন মেয়ে চেয়েছি, তোমরা সবাই মিলে একটা মেয়ের পিছনে পড়ছো কেন? হ্যাঁ, ও অন্য টাইপের চলাফেরা করে, ওর মাঝে কোনো আধুনিকতা নেই, নেই কোনো আভিজাত্যের অহংকার, কিন্তু ও যথেষ্ট বুদ্ধিমান এবং সে হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে এসেছে। তোমরা কি বলেছিলে তখন? ওর বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার নাকি বিজনেসম্যান? ওর বাবাই নেই। ওর ফ্যামিলি আমাদের ফ্যামিলির মতো নয়, এটাও ঠিক, কিন্তু সেই ফ্যামিলিটা এতটাও খারাপ নয়। নাদিয়া নিবিড়ের কাঁধে হাত রেখে, ভাই চুপ কর, ওরা আমাদের আপনজন। ওদের সাথে এভাবে। আপু প্লিজ, আজ যদি আমি চুপ করে থাকি তাহলে প্রিয়তাকে অসম্মান নয়, আমাকে অসম্মান করা হচ্ছে। মেজো ফুপু, তুমি তখন বললে না প্রিয়তাকে ভূতের মতো দেখাচ্ছে? কিন্তু সত্যি এটাই, এই ভূতটাই আমার বউ। ও যেমন আছে আমার কাছে তেমনটাই ভালো লাগে। লাগবে না ওর মডার্ন হওয়ার। প্রিয়তা অবাক হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে কিছু না বলে দৌড়ে উপরে ওঠে। নিবিড় আরও কিছু বলতে গিয়েও থেমে গিয়ে, প্লিজ, আজ তোমরা এসো, সবাই ভালোভাবে থাকার চেষ্টা করো। আমি চাই না আমার ওয়াইফকে নিয়ে আর কোনো কথা হোক। মাহিদ এসে, স্যার, এতিমখানার ছেলেরা এসে গেছে। ওকে মাহিদ বাবা, আপনি চলুন। মায়ের কবর জিয়ারত করে সবাইকে খাওয়ার দেওয়া হোক। ছেলেরা বসায় বাহিরে চলে গেল আর মেয়েরা সবাই থমথমে হয়ে বসে কথাবার্তা বলছে। নিবিড় উপরের দিকে তাকিয়ে মনে মনে বলছে, তোমার কান্না কেন জানি আমার সহ্য হয় না এখন আর। এত সুন্দর করে সেজে এসে শ্বাসটাই নষ্ট করে দিলে চোখের পানিতে। প্রিয়তা, যারা তোমার চোখে পানি নিয়ে এসেছে, একদিন দেখবে তারাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ঘিরে থাকবে। নিবিড় বাহিরে যেতে মোশাররফ হোসেন নিবিড়ের কাঁধে হাত দিয়ে থামিয়ে, বাবা কিচ্ছু বলবেন? মোশাররফ হোসেন ছেলেকে মুখে কিছু না বলে বুকের সাথে জড়িয়ে নিয়েছে। অনেকক্ষণ থাকার পর নিবিড়কে ছেড়ে কবরের কাছে চলে গেল। নিবিড় বাবার কাণ্ড দেখে মুচকে এসে, বাবা আমি জানি আপনি কেন আমাকে জড়িয়ে ধরলেন, আপনার লক্ষ্মীর পক্ষ হয়ে কথা বলছি তাই। সবাই খাওয়া দাওয়া করছে। নিবিড় প্রিয়তাকে না দেখে নিজের রুমে এসে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে
প্রিয়তা তাকে দেখে চোখ মুছে আপনি নিবিড় কিছুক্ষণ তাকিয়ে থেকে এখানে বসে আছো কেন? সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে প্রিয়তা উঠে নিবিড়কে থামিয়ে আমি সেজন্য কাঁদছি না। ওনারা যা বললেন তা তো ঠিকই বলছেন, আপনার সাথে আমার যায় না, কিন্তু ওনারা তো জানেন না আমি আপনার জীবনে বেশি দিন নেই। শুধু শুধু আমার জন্য বাবাকে কতগুলা কথা শুনতে হয়েছে। বিশ্বাস করুন, আমি যদি জানতাম এমন কিছু হবে তাহলে আমি নিচেই যেতাম না। আসলেই তো আমি কী সব ভূতের মতো সেজেছি। আপনিও তো আমার দিকে একবারের জন্য তাকাননি। আপনার ফুপু যে বলেছে আমি ভূতের মতো সেজেছি দেখেই আপনি আর চোখেও তাকাননি। নিবিড় মুচকি এসে নিজের ফোন বের করে প্রিয়তার সামনে ধরে। ফোনের দিকে তাকাও তো, মেয়েটাকে চিনতে পারো কিনা? প্রিয়তা কাঁদো কাঁদো চোখে তাকাতে ভেবাচেকা খেয়ে, এই তো আমার ছবি। নিবিড় আরও কয়েকটা ছবি দেখিয়ে ভ্রু নাচিয়ে, কি? তার মানে আপনি প্রথম থেকেই আমাকে ক্যামেরায় দেখেছিলেন? তোমাকে কখন দেখলাম? দেখলাম তো আমার বউকে। তোমার মতো পেতনির দিকে তাকাতে আমার বয়েই গেছে। কি আমি পেতনি? তা নও তো কি। প্লিজ এখন এসব ন্যাকা কান্না থামিয়ে ফ্রেশ হয়ে নাও। এখন সত্যি সত্যি ভূতের মতো দেখাচ্ছে তোমায়। তোমার ভাগ্য ভালো বাবা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, না হলে যে আরও কতটা বছর বুড়ি হয়ে থাকতে আল্লাহ ভালো জানে। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। শেষ।